নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদের স্বাগত। একদিকে পরমাণু চুক্তি নিয়ে শান্তি আলোচনার প্রস্তুতি, আর অন্যদিকে তার আগেই সরাসরি হুমকি ছুড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন, খামেনির চিন্তা করার দরকার রয়েছে। কূটনীতির ভাষা রাতারাতি বদলে গেল যুদ্ধের ভাষাতে। তাহলে কি আলোচনার গোল টেবিল পুরোপুরি শেষ হয়ে গেল? আসল লক্ষ্য ছিল ইরানের উপর চাপ তৈরি করা। আমেরিকা চাইছে ইরান সম্পূর্ণভাবে পরমাণু কর্মসূচিটা বন্ধ করুক, আর তেহরান বলছে মাথা নত করবো না। এই সংঘাত কি শেষমেশ বিশ্ব রাজনীতিকে ঠেলে দেবে নতুন যুদ্ধের দিকে? মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশ, তেলের বাজার, এমনকি বিশ্ব অর্থনীতি এখনো ঝুলে এই টানাপোড়েনের মধ্যে। ওমানের বৈঠক কি ইতিহাস গড়বে, নাকি আগুনে ঘি ঢালবে? কয়েকটা সিদ্ধান্তই ঠিক করবে শান্তি আসবে, নাকি আবার বিস্ফোরিত হবে এক ভয়ঙ্কর পশ্চিম এশিয়ার অর্থনীতিতে। আবারও অশান্তির কালো মেঘ ঘনিয়ে যাবে এই রাজনীতির মধ্যে। বহু বছর ধরে চলতে থাকা আমেরিকা এবং ইরানের পরমাণু টানাপোড়েন যেন একটা নতুন করে বিস্ফোরণের দাঁড় করিয়েছে। একদিকে কূটনৈতিক আলোচনা শুরু হওয়ার কথা, অন্যদিকে সেই আলোচনার আগেই হুমকি, আর পাল্টা হুমকিতে উত্তপ্ত হয়ে উঠল আন্তর্জাতিক মঞ্চ। এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে বিশ্বের সর্বোচ্চ নেতা ভাবতে শুরু করেছেন। আর একদিকে রয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওমানে পরমাণু চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা থাকলেও তার আগেই ট্রাম্পের করা মন্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে দিল। তিনি সরাসরি বলেছেন, খামেনির চিন্তা করার প্রয়োজন। এই একটা বাক্যই বুঝিয়ে দিচ্ছে আলোচনার টেবিলে বসার আগেই সম্পর্ক কতটা খারাপ হয়ে উঠেছে। অবশ্য আমেরিকা কি প্ল্যান করছে হয়তো তারা নিজেরাও জানে না। আসলে আমেরিকা আর ইরানের দ্বন্দ্ব আজকের নতুন নয়। কয়েক দশক ধরেই দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাসের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। সেই 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান আমেরিকার প্রভাবমুক্ত হওয়ার পথ নিচ্ছে, আর সেই সময় থেকেই ওয়াশিংটন আর তেহরানের সম্পর্কের অবনতি শুরু। তারপর থেকে নিষেধাজ্ঞা, কূটনৈতিক বিচ্ছিন্নতা, গুপ্তচর বৃত্তি আর সামরিক হুমকি, সবকিছু মিলিয়ে এই সম্পর্ক কখনো স্বাভাবিক হয়নি। মাঝে মধ্যে আলোচনার চেষ্টা হয়েছে, কিছু চুক্তিও হয়েছে, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি। পরমাণু কর্মসূচি এই বিরোধের মূল কারণ। আমেরিকার অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে তারা ভবিষ্যতে পারমাণবিক বোমা বানাতে পারে, যেটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর বিপদ হতে পারে। অন্যদিকে ইরান বারবার দাবি করে এসছে তাদের পরমাণু প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা আর প্রযুক্তিগত উন্নয়নের জন্য এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের মতে আন্তর্জাতিক আইনে প্রতিটা দেশেরই শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকারটা রয়েছে। তাই আমেরিকার হস্তক্ষেপ সম্পূর্ণ তাদের কাছে অযৌক্তিক। এই দুই বিপরীত অবস্থানের কারণে কোনো আলোচনায় সহজে এখনো পর্যন্ত সফল হয়নি, আর এক্ষেত্রেও হবে বলে কোনো দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমেরিকা চায় ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণটা বন্ধ করুক, আর ইরান চায় তাদের সার্বভৌম অধিকারে হস্তক্ষেপ আমেরিকা যাতে না করে। ফলে আলোচনা যতই এগোয় ততই বাড়ে জটিলতা। এই প্রেক্ষাপটে ওমানে আবার আলোচনার টেবিলে বসার সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যস্থতায় দুই পক্ষ রাজি হয়েছে নতুন করে আলোচনা করার জন্য। অনেকেই এটাকে শেষ সুযোগ বলেও মনে করছেন, কারণ এই আলোচনা ব্যর্থ হলে সেটা সরাসরি সামরিক সংঘর্ষের একটা বড় সম্ভাবনা তৈরি করতে পারে। আর ডোনাল্ড ট্রাম্প আলোচনার আগেই যে বার্তা দিয়েছেন তাতে মনে করা হচ্ছে আমেরিকাকে বিশ্বাস করলে ইরান ডুবতে পারে। কিন্তু এমন সংবেদনশীল সময়ে ট্রাম্পের কড়া ভাষা এই পরিস্থিতিকে আরো অস্থির করে তুলল। সাধারণত কূটনৈতিক আলোচনার আগে ভাষাটা সংযত রাখা উচিত, যাতে পারস্পরিক আস্থা তৈরি হয়, বিশ্বাস বাড়ে। কিন্তু ট্রাম্প বরাবরই আক্রমণাত্মক বক্তব্যের জন্য পরিচিত। তিনি মনে করেন শক্ত অবস্থান নিলে প্রতিপক্ষ সহজে ছাড় দেবে। তাই তিনি খোলাখুলিভাবে খামেনিকে সতর্ক করে দিয়েছেন। তার মতে ইরান যদি আমেরিকার শর্ত না মানে তাহলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে তাদেরকে। এই মন্তব্য শুধু রাজনৈতিক চাপই নয়, মানসিক চাপও বটে। কারণ ইরানের নেতৃত্ব যদি এখন নরম হয় তাহলে দেশের ভিতরে তাদের দুর্বল বলে মনে করা হবে। খামেনি ইরানের ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র। তার ভাবমূর্তি কঠিন এবং আপোষহীন। তাই ট্রাম্পের প্রকাশ্য হুমকির জবাবে তিনি সহজে নতি স্বীকার করবেন না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বরং এতে ইরান
পাল্টে গিয়ে আরো শক্ত অবস্থানও নিতে পারে। এদিকে ইরানের আভ্যন্তরীণ পরিস্থিতিও খুব স্থিতিশীল নয়। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তাদের অর্থনীতি মারাত্মক চাপে। তেলের রপ্তানি কমেছে, বিদেশি বিনিয়োগ প্রায় নেই বললেই চলে, মুদ্রাস্ফীতি বেড়েছে, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। বেকারত্ব আর মূল্যবৃদ্ধির কারণে মাঝে মধ্যেই গণবিক্ষোভ দেখা যাচ্ছে। আর এই অবস্থায় সরকার যদি আমেরিকার কাছে মাথা নত করে, তাহলে তাদের মধ্যে একটা জনবিস্ফোরণ ঘটতে পারে, জনরোষ বাড়তে পারে। ফলে ইরানের জন্য আপোস করা রাজনৈতিকভাবে সবসময় ঝুঁকিপূর্ণ দিক একটা থেকেই থাকছে। অন্যদিকে ট্রাম্পের দিকেও রয়েছে রাজনৈতিক সমীকরণ। তিনি নিজের দেশেও কঠোর নেতা হিসাবে পরিচিত। তার সমর্থকরা চান আমেরিকা বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী অবস্থানটা ধরে রাখুক। ফলে তিনি যদি ইরানের কাছে মাথা নত করেন, তাহলে সেটা হবে তার রাজনৈতিক ভাবমূর্তিকে আঘাত করা। তাই তিনিও নরম হতে রাজি হচ্ছেন না। ফলে দুই পক্ষই যেন নিজেদের অবস্থানে অনড় রয়েছে। আর এটাই সবচেয়ে বড় সমস্যা, কেউ কারো কাছে মাথা নোয়াতে রাজি হচ্ছে না। যেমন ডোনাল্ড ট্রাম্প, অপরদিকে ইরানের তেমনি খামেনিও একরোখা। ওমানে যে বৈঠক বসতে চলেছে, সেখানে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তাদের কাঁধেই দায়িত্ব থাকবে উত্তেজনার মধ্যে সমাধানের রাস্তাটা খুঁজে বার করার জন্য। কিন্তু বাস্তবে কাজটা মারাত্মক কঠিন। কারণ যখন নেতাদের ভাষা এতটা খারাপ হয়, তখন আলোচনার টেবিলে বিশ্বাস তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে দুই পক্ষের মধ্যে। এই দ্বন্দ্ব শুধু আমেরিকা এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব গোটা বিশ্বের উপর পড়বে। মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ লাগে, তাহলে প্রথমে যে ক্ষতিটা হবে, তেলের দাম গোটা বিশ্বে হু হু করে বাড়বে। ফলে বিশ্ব অর্থনীতির মধ্যে ক্ষতি নেমে আসবে। ইউরোপ ও এশিয়ার বহু দেশ জ্বালানি সংকটে পড়তে পারে। আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এমনকি নতুন করে শরণার্থী সংকট তৈরি হতে পারে। তাই এই সংঘাতের ফলাফল শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধই থাকবে না। ইসরায়েল বলুন, সৌদি আরব কিংবা তুরস্ক, এইসব দেশও পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে। কারণ ইরান শক্তিশালী হলে তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। আবার যুদ্ধ লাগলে গোটা অঞ্চল অস্থির হয়ে উঠবে। ফলে প্রত্যেকেই চাইছে কোনো না কোনোভাবে কূটনৈতিক সমাধানটা হোক। কিন্তু সমাধানের পথে সবচেয়ে বড় বাধা হলো পারস্পরিক অবিশ্বাস আর নিজেদের চরম ঔদ্ধত্যপূর্ণ অহংকার। আসলে কূটনীতির মূল শর্তই হলো সংলাপ আর সমঝোতা। সেখানে যদি শুরুতেই হুমকির সুর চড়ে যায়, তাহলে আলোচনার পরিবেশটা আগেই নষ্ট হয়ে যায়। ট্রাম্পের সাম্প্রতিক যে মন্তব্য, সেই পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করছে বলে অনেকেই মনে করছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি দুই পক্ষ নিজেদের বক্তব্য একটু নমনীয় না হয়, তাহলে এই বৈঠকটা সম্পূর্ণ ব্যর্থ হতে পারে। তবে এখনো আশা পুরোপুরি শেষ হচ্ছে না। ইতিহাস বলছে, বহুবার শত্রু দেশও আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে পেয়েছে। যদি আমেরিকা এবং ইরান বাস্তববাদী মনোভাব নিয়ে এগোয়, তাহলে একটা মধ্যপন্থা বের করা সম্ভব। হয়তো ইরান সীমিতভাবে সমৃদ্ধকরণ চালাবে আর আমেরিকা কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে। এমন সমঝোতায় স্থায়ী শান্তির পথ খুলতে পারে। তবে এটাই কিন্তু শেষ নয়। হয়তো ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে বিশ্বের কোনো দেশ বিশ্বাস করে না। কিছুদিন আগেই ভেনেজুয়েলার ঘটনা আমরা দেখতে পেয়েছি। তাই ডোনাল্ড ট্রাম্প কখন কি বলেন, এ কথা তিনি নিজেও বোধহয় জানেন না। ইরান তাকে এত সহজে বিশ্বাস করবে বলে অন্তত মনে হয় না। এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ওমানের দিকে। সেখানকার বৈঠকই ঠিক করবে আগামী দিনের রাজনীতি কোন পথে যাবে, শান্তির পথে নাকি যুদ্ধের দিকে। ট্রাম্পের হুঁশিয়ারি আর খামেনির অনমনীয়তা, এই দুয়ের সংঘর্ষ ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে। এখন শুধু সময়ই বলবে কূটনীতি শেষমেশ জয়ী হয়, নাকি আবারও পৃথিবীকে দেখতে হবে একটা নতুন সংঘাতের আগুনে। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সহজ, কিন্তু তার উত্তরটা ভয়ঙ্কর জটিল হতে পারে। আমেরিকা এবং ইরান, এরা কি সত্যি শান্তি চায়, নাকি দুই পক্ষই শুধু শক্তি প্রদর্শনের খেলাই দেখাতে চাইছে গোটা পৃথিবীর অন্যান্য দেশকে? ওমানে বসতে চলা এই বৈঠককে ঘিরে যতটা কূটনৈতিক গুরুত্ব, তার থেকেও বেশি মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক নাটক বেশি চলছে দুই দেশের মধ্যে। আলোচনার আগেই যখন এক দেশের প্রেসিডেন্ট অন্য দেশের সর্বোচ্চ নেতাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, তখন বোঝাই যাচ্ছে এটা নিছক আলোচনার পরিবেশ নয়, বরং এটা ক্ষমতার লড়াই, আধিপত্য লড়াই। এবং বিশ্ব রাজনীতিতে কে কাকে নিয়ন্ত্রণ করবে তার হিসেব নিকেশও বলতে পারেন। আসলে ট্রাম্পের বক্তব্যের মধ্যে কূটনীতির চেয়ে বেশি ছিল অহংকারের সুর। একজন রাষ্ট্রনেতা যখন তিনি বলেন যে খামেনির চিন্তা করা প্রয়োজন, তখন সেটা কেবল একটা সতর্কবার্তাই নয়, বরং প্রতিপক্ষকে ভয় দেখানোর কৌশল।
কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে ভয় দেখিয়ে কোনো দেশের আত্মসম্মানকে ভাঙা যায় না, বরং উল্টো প্রতিক্রিয়াই হয়। ইরানের ক্ষেত্রেও তাই হচ্ছে। যত বেশি চাপ তত বেশি প্রতিরোধ। ফলে ট্রাম্পের হুঁশিয়ারি শান্তির পথ না তৈরি করে কাঁটায় ভরিয়ে দিচ্ছে। আর এখানেই সবচেয়ে বড় সমালোচনার জায়গা তৈরি হচ্ছে। যদি সত্যি সমাধান চাই, তাহলে প্রথম শর্ত হওয়া উচিত পারস্পরিক সম্মান। বর্তমানে যে সম্মানটা আমরা দেখতে পাচ্ছি না। আলোচনার টেবিলে বসে কেউ যদি নিজেকে বড় ভাই আর অন্যকে ছোট ভাবতে শুরু করে, তাহলে সেই আলোচনা কখনো সমান মর্যাদায় এগোবে না। আমেরিকার সমস্যা হলো তারা এখনো বিশ্ব রাজনীতিকে একতরফা নিয়ন্ত্রণ করতে চাইছে। তারা মনে করে তাদের নিরাপত্তা এবং স্বার্থই শেষ কথা। কিন্তু আজকের পৃথিবীতে এটা আর সম্ভব নয়। যেটা হয়ে গেছে আগে সেটা হয়ে গেছে। এখন প্রতিটা দেশ নিজের অবস্থান নিয়ে সচেতন থাকে। ফলে চাপ সৃষ্টি করে আগের মতো ফল পাওয়া নাও যেতে পারে। ইরানের দিক থেকেও অবশ্য অনেক প্রশ্ন রয়েছে। তারা বারবার বলছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণভাবে করা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সন্দেহ পুরোপুরি দূর করতে পারেনি। স্বচ্ছতার অভাব থাকলেও সন্দেহ তৈরি হবেই। ফলে ইরানকেও দায়িত্ব নিতে হবে প্রমাণ করার যে তারা সত্যি অস্ত্র তৈরির পথে হাঁটছে না। শুধু আবেগী বক্তব্য এই দিয়ে আন্তর্জাতিক আস্থা অর্জন করা সম্ভব নয়। যেটা আমেরিকাও নমনীয় হচ্ছে না, ইরানও নমনীয় হচ্ছে না। কিন্তু সমস্যা হলো দুই পক্ষই নিজেদের অবস্থানে এতটাই অনড় যে মাঝপথে দেখা করার ইচ্ছেই যেন নেই তাদের মধ্যে। এক পক্ষ বলছে সব বন্ধ করে দাও, অন্য পক্ষ বলছে 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না। এই মানসিকতা নিয়ে কোনো আলোচনায় ফল লাভ করতে পারে না। কূটনীতির আসল সৌন্দর্য হলো আপোষ, কিছু দেওয়া আর কিছু নেওয়া, যেটা এই দুই দেশের মধ্যে আমরা একদম দেখতে পাচ্ছি না। তবে শেষমেশ আমেরিকা তার কথা রাখতে পারবে বলে অন্তত আমাদের মনে হয় না। এই দ্বন্দ্বের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সাধারণ মানুষ। বড় বড় নেতারা বক্তৃতা দেবেন, যুদ্ধ বাঁধিয়ে দেবেন, হুমকি দেবেন, কিন্তু এর ফলটা ভোগ করে সাধারণ মানুষ। যেভাবে প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এবং ইরানের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলেই যাচ্ছে, এতে সাধারণ মানুষের মধ্যে কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস বাড়ছে। তারা টেনশনের মধ্যে পড়ে যাচ্ছে। আসলে যুদ্ধ লাগলে দুই দেশের সাধারণ নাগরিকের উভয় দেশেরই ক্ষতি। তাই এটা যদি তারা বিবেচনা না করে সাধারণ মানুষের কথা ভেবে, তাহলেও বিপদে পড়তে পারে। অন্যদিকে যুদ্ধ লাগলে তার প্রভাব শুধু ইরান বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যে অস্থিরতা মানেই তেলের দাম বাড়বে, বিশ্ববাজারে মন্দা দেখা দেবে। এক কথায় বলতে গেলে এই দুই দেশের লড়াই পৃথিবীকে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যার মূল্য চোকাতে হবে গোটা বিশ্বকে। এই সংঘাত আসলে দুই দেশের ব্যক্তিগত লড়াই নয়, এটা হচ্ছে বিশ্ব শান্তির প্রশ্ন। তাই সবাইকে এগিয়ে আসতে হবে, ভাবতে হবে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে বর্তমান বিশ্ব রাজনীতিতে কূটনীতির জায়গা ক্রমশ কমছে আর শক্তি প্রদর্শনের জায়গা বাড়ছে। কথাবার্তার বদলে নিষেধাজ্ঞা, সমঝোতার বদলে হুমকি। এই প্রবণতা খুবই বিপজ্জনক। যদি এটা আমেরিকা এবং ইরানের মধ্যে চলতে থাকে শেষ পর্যন্ত, তাহলে দুই দেশই ভবিষ্যতে বিপদে পড়তে পারে। এই পরিস্থিতিতে ওমানের বৈঠক শুধু একটা সাধারণ আলোচনা নয়, এটি এক ধরনের পরীক্ষা বিশ্ব নেতারা কতটা পরিণতভাবে আচরণ করতে পারেন। তারা কি নিজেদের রাজনৈতিক অহংকার সরিয়ে বাস্তববাদী সিদ্ধান্ত নিতে পারবেন, নাকি আবারও ব্যর্থ কূটনীতির ইতিহাসে নতুন অধ্যায় যোগ হবে? আমার মতে এই সংকট থেকে বেরোনোর একটাই পথ, পারস্পরিক সম্মান এবং বাস্তববাদী সমঝোতা। আমেরিকাকে বুঝতে হবে জোর করে কাউকে দমন করা যাবে না, আর ইরানকেও বুঝতে হবে আন্তর্জাতিক আস্থা অর্জন ছাড়া দীর্ঘমেয়াদী শান্তি সম্ভব নয়। দুই পক্ষকেই কিছুটা ছাড় দিতে হবে। সেটাই হবে পরিণত নেতৃত্বের একটা বড় লক্ষণ। না হলে যেটা ঘটবে তা শুধু দুই দেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য বিপজ্জনক। যুদ্ধ কখনো স্থায়ী সমাধান দিতে পারে না, বরং নতুন ঘৃণা আর ধ্বংসের বীজ বপন করে। এই ঘটনা আমরা প্রতিটা যুদ্ধের শেষেই দেখতে পাই। এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না।